14ই নভেম্বর বাংলার মানুষ পালন করে তার প্রিয় রসগোল্লার জন্মদিন। আমরা প্রায় সকলেই এটা জানি যে বাংলার সবথেকে জনপ্রিয় মিষ্টি রসগোল্লা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন রসগোল্লার কলম্বাস নামে পরিচিত যিনি, অর্থাৎ নবীনচন্দ্র দাস। এর সাথে জড়িয়ে রয়েছে বাঙালির ইমোশন। এদিকে রসগোল্লা আবিষ্কারের কৃতিত্ব যে বাংলার, তা মানতে নারাজ আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা। তাদের বক্তব্য, মাত্র 150 বছরের বাংলার রসগোল্লার থেকে অনেক প্রাচীন ওড়িশার রসগোল্লার ইতিহাস, যা বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে পাওয়া যায়। রসগোল্লা কার, এই নিয়েই বাংলা এবং উড়িষ্যার লড়াই বহু দিন থেকে। এই লড়াই আরও শক্ত হয় যখন ওড়িশার সরকার বিশেষজ্ঞ অসিত মোহান্তির নেতৃত্বে একটি কমিটি গড়ে ও একটি 150 পাতার রিপোর্ট পেশ করে রসগোল্লার জন্য জিআই ট্যাগ দাবি করে। অন্যদিকে বাংলাও 2015 সালে দাবি করে যে রসগোল্লার আবিষ্কার বাংলায় হয়েছে, তাই জিআই ট্যাগ বাংলার পাওয়া উচিত। এই প্রসঙ্গে বলে রাখি যে জিআই ট্যাগ হলো কোনো একটা বস্তুর স্বীকৃতি যে সেটা সেই নির্দিষ্ট জায়গাতেই উৎপত্তি হয়েছে এবং ওই জায়গা ছাড়া অন্য কেউ এর দাবিদার হতে পারে না। যেমন আসামের কোনো চা বাগানের মালিক দার্জিলিংয়ের চা উৎপাদন এবং বিক্রি করতে পারবে না, তার কারণ সেটা একটা জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্য। যাই হোক, বিভিন্ন প্রমাণ দেখানোর পর 2017 সালের 14ই নভেম্বর বাংলা রসগোল্লার জন্য জিআই ট্যাগ পায়। অন্যদিকে ওড়িশা থেকে প্রবল প্রতিবাদ আসায় রসগোল্লার থেকে একটি ল কেটে তাদের রসগোল্লাকেও দেওয়া হয় জিআই ট্যাগ। স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায় যে রসগোল্লার আবিষ্কার আসলে কোথায় হয়েছিল, বাংলায় নাকি ওড়িশায়? কি এর ইতিহাস, যার ভিত্তিতে দুই রাজ্যই দাবি করে যে রসগোল্লা আসলে তাদের? এই নিয়েই আজকের বিশেষ নিবেদন, রসগোল্লার আসল ইতিহাস। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার বাগবাজারে 1845 সালে জন্মগ্রহণ করেন নবীনচন্দ্র দাস, যিনি 1868 সালে রসগোল্লা আবিষ্কার করেন। তবে অন্য এক দাবি অনুসারে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। একদিন তিনি তার মেয়ের কান্না থামাতে একদলা ছানা ফুটন্ত রসে ফেলে দেন, যা থেকে নাকি তৈরি হয় রসগোল্লা। পরে তিনি কলকাতার বাগবাজারে একটি মিষ্টির দোকান করেন এবং সেখানেই প্রথম কাজে ঢুকেছিলেন নবীনচন্দ্র দাস, যিনি আধুনিক স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা ছিলেন এবং তার হাত ধরেই আজকের রসগোল্লার খ্যাতি ও জনপ্রিয়তা। তাই নবীনচন্দ্র দাসের নাম রসগোল্লার আবিষ্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর চৈতন্যদেবের হাত ধরে রসগোল্লা পৌঁছায় পুরীতে। এইভাবে পুরীতে বা উড়িষ্যাতে রসগোল্লা সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে ওড়িশার দাবি তাদের রসগোল্লার ইতিহাস বাংলার রসগোল্লার থেকে অনেক প্রাচীন। কথিত আছে জগন্নাথ দেব রথযাত্রার পর দেবী লক্ষ্মীর মান ভাঙাতে রসগোল্লা খাওয়ান, আর সেই প্রথা অনুযায়ী পুরীর মন্দিরে নীলাদ্রি বিজে বা বিজয়ার দিন রসগোল্লার ভোগ দেওয়া হয়, যা নথিবদ্ধ রয়েছে জগন্নাথ মন্দিরের পুঁথিতে। শুধু তাই নয়, উড়িষ্যার বিখ্যাত কবি বলরাম দাসের 500 বছরের পুরনো দান্ডি রামায়ণে রয়েছে রসগোল্লার উল্লেখ। এই গ্রন্থটি 15 শতকে লেখা হয়। এছাড়া উড়িষ্যার সমসাময়িক অনেক রচনায় রসগোল্লার উল্লেখ রয়েছে। উড়িষ্যার মানুষের দাবি যে ভুবনেশ্বরের কাছে পাহাল বলে একটা জায়গা রয়েছে, সেইখানে জন্ম হয় রসগোল্লার।
ক্ষীরমোহন নামে একটি মিষ্টি থেকে পরবর্তীকালে আজকের রসগোল্লার উৎপত্তি হয়েছে এবং মহাপ্রভুর ভক্তদের দ্বারা রসগোল্লা বাংলার শান্তিপুর অঞ্চলে পৌঁছয় এবং সেখান থেকে কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। এখানেই একটা বড়সড় প্রশ্ন থেকে যায় যে সপ্তদশ শতাব্দীর আগে ছানা তৈরির পদ্ধতি তো ভারতীয়রা জানতো না, এটি ভারতীয়দের শেখায় পর্তুগিজরা। তাহলে তার আগে ছানা কেটে রসগোল্লা বানানোর পদ্ধতি এলো কোথা থেকে, আর সেটা লেখাও বা হলো কি করে? যদিও উড়িষ্যার দাবি যে সংস্কৃত শব্দ ছিন্ন থেকে ছানা কথাটা এসেছে এবং অমর সিং রচিত অমর কোষে ছানার কথা লেখা রয়েছে এবং এই রচনাটা অনেক প্রাচীন। অতএব ভারতীয় সংস্কৃতিতে ছানা অনেক আগে থেকে ছিল, পর্তুগিজরা সেটা ভারতে শুরু করেনি। এই ক্ষেত্রে পাল্টা যে যুক্তি দেওয়া হয় সেটা হচ্ছে প্রাচীনকাল থেকেই ভারতে দুধকে ভারতীয়রা পবিত্র মনে করত। তাকে কেটে ছানা তৈরি করা ও সেই ছানা থেকে তৈরি রসগোল্লা ভগবানকে নিবেদিত করা, এটা কল্পনা করা যায় না। তাহলে বলরাম দাসের লেখায় রসগোল্লার উল্লেখ এলো কোথা থেকে? এর সঠিক ব্যাখ্যা হচ্ছে যে এই গ্রন্থটি যে শুধুমাত্র বলরাম দাস নিজে লিখেছেন এমনটা নয়, কারণ এখানে যে লেখাটার কথা বলা হচ্ছে সেটা আসলে একটা প্রতিলিপি। বলরাম দাসের লেখা অরিজিনাল যে গ্রন্থটা সেটার আজকের কোনো অস্তিত্ব নেই, তার কারণ সময়ের নিয়মে স্বাভাবিকভাবেই সেটা নষ্ট হয়ে গেছে। এবং পরবর্তী লেখকরা যারা প্রতিলিপি করতেন তারা প্রতিলিপি করার সময় অনেক ক্ষেত্রেই নিজেদের লেখা যোগ করেছেন, যেমন আমরা আসল মহাভারত বা রামায়ণের ক্ষেত্রে দেখি। এই ক্ষেত্রেও সম্ভবত তাই হয়েছিল, পরবর্তীকালের যারা প্রতিলিপি করেছেন তারা নিজেদের কথা অর্থাৎ রসগোল্লার কথা এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আর যদি জগন্নাথ দেবের ভোগে সত্যিই প্রাচীনকাল থেকে রসগোল্লা দেওয়া হতো, তাহলে অন্যান্য গ্রন্থ যেমন শ্রী চৈতন্য চরণামৃত বা অন্য কোনো প্রাচীন লেখায় কি থাকতো না তার কথা? অবশ্যই থাকতো। সর্বোপরি পুরীর রসগোল্লা এবং বাংলার রসগোল্লার মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। পুরীর রসগোল্লা বাংলার মতো সাদা হয় না, হয় একটু লাল বর্ণের, তাই উড়িষ্যার রসগোল্লা যা ক্ষীরমোহনের আধুনিক রূপ তাকে রসগোল্লা বলা চলে না। তাহলে সর্বশেষ যে প্রশ্ন আমাদের থেকে যায় যে আসলে রসগোল্লার উৎপত্তি কোথায়? এক কথায় বলা যায় যে উড়িষ্যার রসগোল্লা আর বাংলার রসগোল্লা দুটোর মধ্যে অনেক তফাৎ। তাই আমরা রসগোল্লা বলতে যে সাদা গোলাকার মিষ্টির কথা জানি তা সম্ভবত বাংলাতেই উৎপত্তি হয়েছিল এবং উড়িষ্যার যে দাবি অর্থাৎ রসগোল্লার জন্ম হয়েছিল উড়িষ্যায় তা ঠিক নয়। সম্ভবত চৈতন্য মহাপ্রভুর হাত ধরে উড়িষ্যায় রসগোল্লা পৌঁছায়, অথবা পর্তুগিজরা যেভাবে ছানা কেটে মিষ্টি তৈরি বাংলাকে শিখিয়েছিল ঠিক একইভাবে উড়িষ্যাতে যখন তারা তাদের ঘাঁটি বানায় তখন সেখানকার মানুষকেও শেখায়। তাই সেখানে ক্ষীরমোহন নামক এক ধরনের মিষ্টি তৈরি হয় ও তা থেকে হয় আজকের রসগোল্লা।